আসসালামু আলাইকুম প্রিয় মানবিক বিভাগের শিক্ষার্থীরা। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য উদ্ভাস নিয়ে এসেছে এক অনন্য আয়োজন। তোমাদের মানবিক বিভাগের প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক রিভিশন ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন চ্যাপ্টারটা নিয়ে। তো শুরুতে জেনে নেওয়া যাক যে এই ব্যাখ্যা বলতে কি বোঝায়। আচ্ছা, ব্যাখ্যা বলতে বোঝায় কোনো জটিল বা দুর্বোধ্য বিষয়কে সহজ এবং সুস্পষ্টভাবে বর্ণনা করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে ব্যাখ্যা। আমাদের দৈনন্দিন জীবনে প্রাকৃতিক অনেক ঘটনা থাকে যেটা আসলে সহজ না বা অনেক জটিল, এবং যেটি বোঝার জন্য আসলে আমাদের কার্যকারণ পদ্ধতি বলি বা বিভিন্ন নিয়মকানুনের সাহায্য নিতে হয়। তো এই নিয়মকানুনের সাহায্য নিয়ে যখন আমরা কোনো জটিল বিষয়কে আসলে সহজভাবে বর্ণনা করি, সেটাই কিন্তু ব্যাখ্যা। এখন তোমাদের ব্যাখ্যা শব্দটি এটার ইংরেজি হচ্ছে এক্সপ্লেনেশন, এবং এক্সপ্লেনেশন শব্দটির উৎপত্তি হয়েছে কিন্তু ল্যাটিন শব্দ দেখো এক্সপ্লেনেয়ার থেকে। এখন এক্সপ্লেনেয়ার শব্দের কিন্তু দুইটি ভাগ আছে। একটি হচ্ছে এক্স এবং অপরটি হচ্ছে প্লেনাস। এক্স শব্দের অর্থ হচ্ছে আউট অফ বা পূর্বাবস্থা। আর প্লেনাস আমরা জানি প্লেন শব্দটির অর্থ হচ্ছে সোজা বা সহজ। ঠিক সেরকমই প্লেনাস বলতে বোঝায় টু মেক প্লেন বা সহজ করা। অর্থাৎ দেখো কোনো জিনিসের পূর্বাবস্থায় যেমন ছিল বা যে জটিল অবস্থাটা ছিল, সেইখান থেকে কোনো কিছু সহজ করে তোলাকেই কিন্তু আমরা ব্যাখ্যা বলছি। এখন দেখো উৎপত্তিগত দিক দিয়ে তাহলে ব্যাখ্যার অর্থ হলো কোনো কিছুকে সহজ বা স্পষ্ট করে তোলা। আমাদের প্রকৃতিতে আমরা অনেক জটিল ঘটনা দেখি, যেমনটি বললাম, যেমন হতে পারে যে জোয়ার ভাটা। এখন জোয়ার ভাটা একটি প্রাকৃতিক ঘটনা, এটা আমরা প্রায় দিনে ২ বার দেখা যায় নদী অঞ্চলে বা সমুদ্র অঞ্চলে। কিন্তু সেই ঘটনার পেছনে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব রয়েছে, যেটা আমরা পরবর্তীতে দেখব। তো এই জোয়ার ভাটার কারণটা ব্যাখ্যা করতে গিয়ে যখন আমরা মাধ্যাকর্ষণ শক্তির সাহায্য নিলাম বা এই প্রক্রিয়াটাকে সহজ করে তুললাম, ব্যাখ্যার ঘটনা কিন্তু পুরোটা এটাই। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা আমরা এই ব্যাখ্যা জিনিসটা কেন পড়ছি? আমরা তো দৈনন্দিন জীবনে আমরা ব্যাখ্যা দিয়েই থাকি। তাহলে এটি নতুন করে পড়ার আসলে দরকারটা কি? তাহলে এটার দরকার সম্পর্কে যদি আলোচনা করি, যে দেখো ব্যাখ্যা মানুষের জ্ঞান পিপাসা নিবৃত্ত করে। মানুষ কিন্তু স্বভাবতই কিউরিয়াস বা কৌতূহলী জীব। আমরা যখন দেখি যে কোনো জিনিস স্বাভাবিকভাবে ঘটছে না বা যখন দেখছি কোনো জটিল ঘটনা ঘটছে, তখন আমাদের মনে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন জাগে। তখন আমাদের মনে, আমাদের কৌতূহলী মনে কিন্তু আকাঙ্ক্ষা জাগে যে আচ্ছা কেন এই বিষয়টা হচ্ছে জানা। তো এই ব্যাখ্যার মাধ্যমে আমরা আমাদের জ্ঞান পিপাসাকে নিবৃত করতে পারি। এরপরে কি হতে পারে, যে ব্যাখ্যার মাধ্যমে জটিল ও অস্পষ্ট বিষয় সম্পর্কে ভালো ধারণা লাভ করা যায়। অর্থাৎ ব্যাখ্যার মাধ্যমে আমরা জটিল বিষয়টাকে সহজ করে তুলতে পারি এবং অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলতে পারি। এরপরে দেখো ব্যাখ্যার মাধ্যমে প্রাকৃতিক ঘটনা ভালোভাবে জানা ও বোঝা যায়। যে বিষয়টা আমরা বারবার বলতেছি, যে প্রকৃতিতে কিন্তু অনেক জটিল বিষয় থাকে। এখন এই জটিল বিষয়গুলো দেখে কিন্তু মানুষজন থেমে থাকে না যে আচ্ছা এটা প্রকৃতির নিয়মেই ঘটছে, তাই আমাদের এখানে জানার কিছু নেই। মানুষের এই কৌতূহলী প্রবণতা কিন্তু মানুষকে বারবার প্রশ্ন করতে শেখায় যে আচ্ছা এই বিষয়টি কেন হচ্ছে, আচ্ছা নদীতে জোয়ার কেন হচ্ছে, বা আবার কিছু সময় পর পানি নেমেই কেন যাচ্ছে। তো এই প্রকৃতির জিনিসগুলো আসলে ভালোভাবে জানা এবং বোঝার জন্য আমাদের ব্যাখ্যার দরকার। এখন দেখো ব্যাখ্যার প্রকারভেদ নিয়ে আমরা যদি একটু খেয়াল করি, আমরা কিন্তু দৈনন্দিন জীবনে দেখতে পারি যে মানুষজনের ব্যাখ্যা কিন্তু ভিন্ন রকম হয়। একজন শিক্ষিত ব্যক্তি বা উচ্চশিক্ষিত ব্যক্তি বলি বা একজন প্রফেশনাল বা বিজ্ঞানী, ওনাদের কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার ধরন এবং একজন সাধারণ মানুষ বা যার উচ্চশিক্ষা নেই বা বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা নেই, তার ব্যাখ্যা দেওয়ার ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আমরা বুঝছি যে মানুষের মধ্যে ব্যাখ্যার ভিন্নতা হতে পারে। আর এই ভিন্নতা থেকেই কিন্তু দেখো যে ব্যাখ্যাকে ২ ভাগে ভাগ করা হয়। তাহলে ১ম টা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং দ্বিতীয়টি হচ্ছে লৌকিক ব্যাখ্যা। এখন দেখো লৌকিক ব্যাখ্যার অপর নাম যদি বলি বা লৌকিক ব্যাখ্যাকে অন্য কিভাবে বলা যায়, তাহলে সেটি হতে পারে অবৈজ্ঞানিক ব্যাখ্যা।
এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আচ্ছা এই বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে আমরা কি বোঝাচ্ছি বা বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য কি? তো চলো জেনে নেওয়া যাক। দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে বোঝায় যে, যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়ম কানুন অনুসরণ করে ঘটনাবলীর মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে কোনো ঘটনার বর্ণনা দেওয়া হয় বা ব্যাখ্যা দান করা হয় সেটাই কিন্তু হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে তুমি ২ টা জিনিস দেখতে পারবে বা ২ টা বৈশিষ্ট্য দেখতে পারবে। অর্থাৎ এই ২ টি বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে কিন্তু সেটিকে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে পারব না। তো সেটি হচ্ছে ১ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অর্থাৎ প্রকৃতির নিয়মকানুন মেনে চলতে হবে। এবং ২ দেখো কার্যকারণ সম্পর্ক। আর মনে রাখবে কারণ কিন্তু কার্যের পূর্বাবস্থা। অর্থাৎ কোনো কারণের ফলে কিন্তু কোনো কার্য ঘটে। এখন এটি দ্বারা বোঝাচ্ছি যে প্রকৃতির নিয়মানুবর্তিতার নিয়ম বলতে বোঝায় যে প্রকৃতিতে কোনো জিনিস যেভাবে ঘটে পরবর্তী সময়েও কিন্তু ঠিক সেভাবেই ঘটবে। অর্থাৎ এই নিয়মের কিন্তু কোনো ব্যতিক্রম হবে না। যদি জোয়ার ভাটার কথাই বলি আমরা দেখি যে ৬ ঘন্টা পর, পর জোয়ার হয় এবং ৬ ঘন্টা পর, পর ভাটা হয়। এটা কিন্তু সারা জীবন এই নিয়মেই চলতে থাকবে। এভাবে ধরেই কিন্তু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ধরা হয় এবং কার্যকারণ নীতি বলতে বোঝায় যে কোনো ঘটনা যখন ঘটছে তার পেছনে অবশ্যই একটি যুক্তিযুক্ত কারণ থাকবে। কোনো কারণ ছাড়া কিন্তু কোনো কার্য ঘটতে পারে না। অর্থাৎ এইটার মূল বিষয় হলো যে কারণ ছাড়া কার্য ঘটতে পারে না। আচ্ছা, তো আমরা সংজ্ঞাটা দেখলাম। এখন দেখো এর উদাহরণ হিসাবে দেখতে পারি যে জড়বস্তুর ভূপতনের ঘটনাটি ব্যাখ্যা দিতে গিয়ে বিজ্ঞানী নিউটন কি বলেন যে মাটির আকর্ষণের ফলে বা মাধ্যাকর্ষণের ফলেই কিন্তু জড়বস্তু ভূপৃষ্ঠে পতিত হয়। এই দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল বৈশিষ্ট্য হচ্ছে সংযুক্তিকরণ এবং অন্তর্ভুক্তি। এটি আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার যে ৩ টি মূল বৈশিষ্ট্য এর মধ্যে গিয়েও দেখতে পারবো। আপাতত উদাহরণটা নিয়ে যদি আমরা কথা বলি, দেখো নিউটন সাহেবের মাথায় যখন আপেল পড়ে, উনি কিন্তু এটা মেনে নেন নাই আ সাধারণভাবে যে আচ্ছা আপেল উপরে ছিল আমার মাথায় পড়ছে বা কোনো অলৌকিক শক্তির সাহায্য নেন নাই, বলেন নাই যে একটা আচ্ছা আমার মাথার উপর একটা পেত্নী ছিল সে ফেলে দিছে। সে এরকম কিছু করে নাই। সে যুক্তিযুক্তভাবে চিন্তা করছে, তার মধ্যে কার্য-কারণ সম্পর্কটা দেখছে এবং প্রকৃতির নিয়মানুবর্তিতাও কিন্তু নীতি কিন্তু তিনি ফলো করছে। কারণ তিনি দেখছেন এরপরে যে একটা বল ছুড়লেও কিন্তু মাটিতে ফিরে আসে। অর্থাৎ যেই জিনিসটাই আমি উপরে ফেলছি সেটাই নিচে আসতেছে। এবং এরপরে তিনি আবিষ্কার করেন যে মাটির আকর্ষণের ফলে আসলে জড়বস্তু মাটিতে পড়ে বা মাধ্যাকর্ষণ শক্তি যেইটা আমরা বলি। তো যখন আমরা কোনো জিনিস প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ সম্পর্ক নির্ধারণের মাধ্যমে কোনো জটিল ঘটনার ব্যাখ্যা দেই, সেই ব্যাখ্যাটাকে আমরা বলছি বৈজ্ঞানিক ব্যাখ্যা। এবার দেখি যে বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল বৈশিষ্ট্যগুলো কি, কি? দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে যুক্ত। অর্থাৎ এখানে প্রকল্প বলতে বোঝায় যে পূর্ব একটা ধারণা। যে আমরা যখন কোনো একটা ঘটনা ব্যাখ্যা করতে যাব তার মানে প্রমাণ পাওয়ার আগে যে ঘটনাটা কেন হয়েছে আমরা মনে, মনে একটা কারণ ধরে নিই। তারপরে সেই কারণটা আমরা হচ্ছে কার্যকারণ নীতি অনুসারে দেখি যে সেটা ঠিক আছে নাকি ভুল গেছে। এরপরে দেখি যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ আবশ্যক। সংযুক্তিকরণ আবশ্যক বলতে এখানে বোঝায় যে এখানে যেকোনো একটি নির্দিষ্ট ঘটনা আসলে ঘটে না। এখানে মানে শুধুমাত্র যে এক ক্ষেত্রেই প্রকৃতির নিয়মটা ঘটতেছে বিষয়টা এরকম নয়। এখানে কারণ এবং কার্যের মধ্যে যে সম্পর্কটা সেটাও নির্ধারণ করতে হয় এবং সব ক্ষেত্রেই কিন্তু বিষয়টা সেম হয়। এরপরে দেখো শ্রেণীকরণের সাথে যুক্ত এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আরোহের সাথে যুক্ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহের সাথে যুক্ত। এখন দেখো আমরা অনুমান সম্পর্কে যখন পড়েছি তখন আমরা জানি অনুমানকে মোটা দাগে ২ ভাগে ভাগ করা হয়। আরোহ অনুমান এবং অবরোহ অনুমান। আরোহ অনুমানে কি হয় যে কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে যাওয়া হয় এবং অবরোহে কি করা হয় বেশি ব্যাপক অর্থাৎ সার্বিক একটি ধারণা থেকে বিশেষ একটি ধারণায় আসা হয়। তো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু আরোহের ক্ষেত্রেও প্রযোজ্য এবং অবরোহের ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে আরোহের ক্ষেত্রে আমরা লিখে দিতে পারি যে কম ব্যাপক থেকে বেশি ব্যাপক। অর্থাৎ এখানে একটি বিশেষ ধারণা থেকে একটি সার্বিক ধারণাতে যাওয়া হয়। আর অবরোহ ঠিক তার উল্টা, অর্থাৎ
সার্বিক থেকে বিশেষ বা বেশি ব্যাপক থেকে কম ব্যাপক। এরপরে দেখি লৌকিক ব্যাখ্যা নিয়ে। দেখো, যে ব্যাখ্যায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাহলে তাকে লৌকিক ব্যাখ্যা বলে। তাহলে দেখো, লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য যদি বলি, আমরা কি নিব? অদৃশ্য অদৃশ্য কোনো শক্তি এবং অপ্রাকৃতিক কোনো বিষয় বা সুপার ন্যাচারাল বিষয় যেগুলো আমরা বলি। যেমন উদাহরণ দিলে তোমরা বুঝবা যে চন্দ্রগ্রহণের কারণ হিসেবে ব্যাখ্যা দিতে গিয়ে আমরা যদি বলি রাহু নামক কোনো দৈত্য চন্দ্র খেয়ে ফেলার কারণে বা গ্রাস করার কারণে যখন চাঁদ আস্তে আস্তে ছোট হতে থাকে এবং যখন এই রাহু নামক দৈত্যটা চাঁদকে সম্পূর্ণরূপে গিলে ফেলে বা গ্রাস করে ফেলে, তখন কিন্তু চন্দ্রগ্রহণ ঘটে। এখন আমরা জানি যে চন্দ্রগ্রহণ কেন হয় এবং এর পেছনে কিন্তু বৈজ্ঞানিক কারণ রয়েছে। কিন্তু আমরা যখন এই কার্যকারণ সম্পর্কটা না গ্রহণ করে বা এর পেছনের বৈজ্ঞানিক প্রেক্ষাপট না দেখে কোনো একটি অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিই, যেমন রাহু নামক দৈত্য বা পেত্নী বা যেগুলোর আসলে বাস্তবে অস্তিত্ব নাই, সেটার সাহায্য নিয়ে যখন ব্যাখ্যা দিই, তখন কিন্তু এটাকে বলে লৌকিক ব্যাখ্যা। আমরা কিন্তু এখনো গ্রামে গেলে কোনো ক্ষেত্রে দেখতে পারি যে কোনো গ্রামে জলাতঙ্ক বা কলেরা বা পানিবাহিত রোগ হলে আসলে যারা বৃদ্ধ তারা কিন্তু অনেক সময় বলে থাকেন যে ওলা বিবির প্রভাব পড়েছে বা হচ্ছে জিনের বা ভূতের কুনজর বা আছর লেগেছে। তো এই ধরনের ব্যাখ্যাগুলাই কিন্তু লৌকিক ব্যাখ্যা। ঠিক আছে? এখন দেখি যে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য। তো এটি তোমাদের সৃজনশীল প্রশ্নে নম্বর প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় দেওয়া থাকে। যে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য বর্ণনা করো। তখন আমরা এটা ৩ থেকে ৪ টা পার্থক্য দিব এবং এছাড়া কিভাবে তোমাদের এই প্রশ্নটা আসতে পারে সেটা হলো উদ্দীপকে ২ টি প্রেক্ষাপট দেওয়া থাকে। ১ম প্রেক্ষাপটে বলা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে এবং ২য় প্রেক্ষাপটে বলা হয় লৌকিক ব্যাখ্যা সম্পর্কে এবং বা ঘতে গিয়ে বলা হয় যে আচ্ছা, উদ্দীপকের ২ টি প্রেক্ষাপটের মধ্যে ভিন্নতা আলোচনা করো। তখন কিন্তু আমাদের এই সবগুলো পয়েন্ট উল্লেখ করে সুন্দরভাবে অ্যান্সার করতে হবে। এবং আমরা ব্যাখ্যাগুলো দেওয়ার সময় চেষ্টা করব যে পয়েন্ট করে দেওয়ার। এতে শিক্ষক ভালো নম্বর দেন। এখন দেখি কি পার্থক্য হতে পারে। যে দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু বাস্তব কারণের সাহায্য নেয়। আর লৌকিক ব্যাখ্যা করার সময় কিন্তু অলৌকিক কারণের সাহায্য নেয়। এরপরে দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যা শুধুমাত্র গুরুত্বপূর্ণ মৌলিক সাদৃশ্যে পরিতৃপ্ত। এখানে গুরুত্বপূর্ণ মৌলিক সাদৃশ্য বলতে যখন প্রকৃতির ঘটনাগুলোর মধ্যে যে সাদৃশ্যটা তুমি দেখাচ্ছ কারণ হিসাবে, যে আচ্ছা, জোয়ার ভাটার কারণ হিসাবে আমি দেখাচ্ছি মাধ্যাকর্ষণ শক্তিকে, তখন এই ২ টার মধ্যে যে সাদৃশ্য এবং গুরুত্বপূর্ণ সাদৃশ্যগুলো তুমি দেখাচ্ছ। কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে তুমি গুরুত্বহীন বাহ্যিক সাদৃশ্য দেখালেই হবে। যেমন একটি গ্রামে দেখা গেল জলাতঙ্ক হয়েছে, তখন একজন ধরে নাও যে একজন বুড়িমা বললেন যে আচ্ছা, এই গ্রামে কুনজর পড়ছে। তখন উনি কারণ হিসাবে দেখালেন আগের গ্রামে এরকম কুনজর পড়ছিল তাই এরকম হইছিল। তখন এই কারণটা দেখো, তুমি কিন্তু সাদৃশ্য যেটা উনি দিলেন সেটা হচ্ছে গুরুত্বহীন এবং বাহ্যিক। এক গ্রামে হয়তো জীবাণুবাহিত ছিল, ওই কারণে আরেক গ্রামে আসছে বা এই ধরনের কারণ হতে পারে। কিন্তু লৌকিক ব্যাখ্যায় জাস্ট গুরুত্বহীন সাদৃশ্য দেখালেই হয়। কিন্তু আমাদের যখন বৈজ্ঞানিক ব্যাখ্যা করব তখন আমাদের গুরুত্বপূর্ণ এবং মৌলিক সাদৃশ্যটা তুলে ধরতে হবে। এরপরে দেখো যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশেষ ঘটনার সাথে যুক্ত সাধারণ নিয়ম ব্যাখ্যা দেওয়া হয়। আর লৌকিক ব্যাখ্যায় কোনো বিশেষ ঘটনাকে ব্যাখ্যা করা হয়। লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে দেখবা যেকোনো সুনির্দিষ্ট একটা ঘটনা যদি তুমি ব্যাখ্যা দাও। হয়তো দেখা গেল কোনো গ্রামে একটা মেয়ে কুকুরের কামড় খেয়ে জলাতঙ্ক হয়েছে বা সামথিং অ্যান্ড সে আসলে অস্বাভাবিক আচরণ করতেছে। তখন সেইটারও লৌকিক ব্যাখ্যা দেওয়া সম্ভব। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা সেক্ষেত্রে কি করবে যে এ ধরনের যত অসুস্থ মানুষ আছে যারা অস্বাভাবিক আচরণ করতেছে তাদের সবার পেছনের এই কারণটা বের করে ব্যাখ্যা দেওয়াটা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার কাজ। এরপরে দেখি যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সর্বক্ষেত্রে একই রূপ হয় আর লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে কি হয়, ভিন্ন হয়। দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা যে নিয়মটা দেখতেছি কার্যকারণ নীতি, এটা কিন্তু সব ক্ষেত্রেই সমান হবে। অর্থাৎ তুমি এখানে বসে বা তুমি বাংলাদেশে বসে যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিবে, একজন যুক্তরাষ্ট্রে বসেও কিন্তু সেই ব্যাখ্যা দিতেই বাধ্য। কেননা কার্যকারণ নীতি এবং প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি সবখানেই এক। কিন্তু লৌকিক ব্যাখ্যা এক গ্রামে এক ব্যক্তি যেভাবে দিচ্ছে অন্য গ্রামে আরেক ব্যক্তি নাও দিতে পারে।
কেননা এক্ষেত্রে অলৌকিক বিশ্বাস বা আমাদের অতিপ্রাকৃত যে বিশ্বাসগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি। এটা পারসন টু পারসন ভ্যারি করে এবং এলাকা থেকে এলাকাও আলাদা হয় এই কারণে। এরপরে দেখি যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় যথার্থতা যাচাইযোগ্য। অর্থাৎ তুমি যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিছো সেটা আসলে ঠিক না ভুল এটা কিন্তু যাচাই করার অপশন আছে। কিন্তু যখন তুমি লৌকিক ব্যাখ্যা দিচ্ছ এটা আসলে যাচাই করার উপায় নেই। কেন নাই? কারণ দেখো তোমার দাদি হয়তো কোনো ঘটনা ব্যাখ্যা করতে বলল যে, "না আমাদের সময় এরকমই হইছে। একটা জিন ছিল, এরকম আঁচড় কাটছে তাই আমাদের গ্রামে এই সমস্যা হইছে।" এখন জিন ভূতের কনসেপ্টের কোনো কিন্তু লিখিত নিয়ম নাই বা অতিপ্রাকৃত বিষয়ের কিন্তু লিখিত নিয়ম নাই। তো এটা কিন্তু আমরা যাচাই করতে পারব না। তুমি বলতে পারবা না যে, "না এই জিন ছিল না, এই জিন ছিল" বা এরকম বিষয়াদি। তাই দেখো যে লৌকিক ব্যাখ্যা কিন্তু যথার্থতা যাচাইযোগ্য নয়। এরপরে দেখো যে বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে কোনো ঘটনার প্রকৃত কারণ আবিষ্কৃত হয়। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল উদ্দেশ্যটাই হচ্ছে কোনো জটিল বিষয়কে স্পষ্টভাবে এবং সহজভাবে বোঝানো। সেক্ষেত্রে কোনো ঘটনা কেন হচ্ছে তার সুস্পষ্ট এবং প্রকৃত কারণটা কিন্তু আমরা জানতে পারি। কিন্তু লৌকিক ব্যাখ্যার ফলে আসলে প্রকৃত কারণ জানার কিন্তু কোনো সুযোগ থাকে না। এরপরে দেখো যে বৈজ্ঞানিক ব্যাখ্যা পদ্ধতি ভিত্তিক এবং লৌকিক ব্যাখ্যা পদ্ধতি ভিত্তিক নয়। এই বিষয়টা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য একটু মনে রাখতে হয়। যে বৈজ্ঞানিক ব্যাখ্যা পদ্ধতি ভিত্তিক। এই ক্ষেত্রে তোমাদের এমসিকিউ তে অনেক সময় দেয় যে কোন ব্যাখ্যা পদ্ধতি ভিত্তিক। বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার সময় কিন্তু তোমাদের ধাপে, ধাপে বিভিন্ন পদ্ধতি যাচাই করতে হয়। তো আশা করি তোমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা সম্পর্কে যে পার্থক্য সেটি ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে দেখি যে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ। এখন দেখো আমরা যখন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি আসলে সেইটার ৩ টা রূপ আছে। সেটা হচ্ছে বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি। তো সেটা সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব। তার আগে এইটা একটু মাথায় রাখতে হবে। এইটিও গুরুত্বপূর্ণ এমসিকিউ তে আসে যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি বা নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ? তখন এই ৩ টার মধ্যে যেইটা অপশনে থাকবে আমরা কিন্তু সেটা অ্যান্সার করে ফেলব। এখন দেখি যে আমরা সর্বপ্রথম বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আচ্ছা আমরা দৈনন্দিন জীবনে কিন্তু বিশ্লেষণ কথাটা যেভাবে ব্যবহার করি, যুক্তিবিদ্যায় কিন্তু বিশ্লেষণের অর্থটা একটু ভিন্ন। হ্যাঁ, কোন বিশ্লেষণ আমরা সাধারণভাবে বলি যে কোন বিষয় আসলে খুঁটিয়ে নাটিয়ে দেখা বা সেটা একটু ভালোভাবে বর্ণনা করা বা বেশি চিন্তা ভাবনা করে যে বর্ণনা করে এই বিষয়টা দ্বারা আমরা বিশ্লেষণ বুঝাই। কিন্তু যুক্তিবিদ্যায় বিশ্লেষণ বলতে বোঝায় যে কোন জটিল বা মিশ্র কার্যকে স্বতন্ত্র কারণসমূহের মাধ্যমে সংযুক্ত করা হয় তাকে বিশ্লেষণ বলা হয়। এখন দেখো তুমি সহজভাবে যদি বুঝাইতে চাও যে কোন জটিল বা মিশ্র কার্যকে সহজ বা সরলভাবে ব্যাখ্যা করাকে বলতেছি বিশ্লেষণ। অর্থাৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি, কি থাকবে? একটা জটিল বা মিশ্র কার্য এবং সেটাকে আমরা কারণ দ্বারা সহজ করে ফেলব। যেমন উদাহরণ দেখো যে নদীতে চলমান কোন নৌকার গতির ব্যাখ্যা করা। এখন তোমাদের মনে হতে পারে যে আচ্ছা নদীতে যে নৌকা চলতেছে এটা কি একটা জটিল কার্য? নৌকা তো এমনিই চলে যায় এরকম। এখন দেখো যে নদীতে যে নৌকা চলে এটি কিন্তু একটু জটিল বা মিশ্র কার্য এবং এটি ঘটার পেছনে কিন্তু অনেকগুলো কারণ কাজ করে। ধরে নাও এটা একটা নদী। তার উপরে একটা নৌকা। হ্যাঁ, এখানে নৌকাতে একটা পালও তোলা আছে। আর এখানে ধরে নাও যে একটা মাঝি বসে আছে সে এরকম নৌকার দাঁড় দিয়ে আসলে ও নৌকা বাইতেছে। তো এখন দেখো এই নৌকার গতির ক্ষেত্রে দেখো যে স্রোতের বেগ আছে সেটা কাজ করতেছে। তারপরে দেখো যে পাল চলতেছে সেই পালও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আবার আ এই মাঝি সাহেব যে আমাদের দাঁড় বাইতেছেন, সেটাও কিন্তু তোমাকে এই নৌকা চলার ক্ষেত্রে সাহায্য করতেছে। তো দেখো, একটা নৌকা চালানোর জন্য বা নৌকার গতির জন্য তোমার টোটাল ৩ টা বিষয় কিন্তু একসাথে কাজ করতেছে। তোমার পালের বেগ, স্রোতের বেগ এবং দাঁড় বাওয়ার ফলে তুমি যে শক্তিটা পাচ্ছ সেইটা। তাহলে দেখো এই ৩ টা কারণ মিলে একটা ঘটনা ঘটতেছে। তো এই একটা কোনো জটিল ঘটনা যে বিভিন্ন কারণে ঘটে, সেই কারণগুলো ব্যাখ্যা করে কোনো সহজ বিষয়ে পরিণত করাই কিন্তু হচ্ছে বিশ্লেষণ। এটা তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে অনেক সময় বা এমসিকিউ এর ক্ষেত্রে দেখবা এর ধরনের প্রশ্ন দেওয়া থাকে। ধরে নাও
আমাদের যে করোনার সময় বা COVID-19 ছিল, প্রতিরোধ। পাশে দেখো মাস্ক ব্যবহার, জনসম্মুখে না যাওয়া, সচেতনতা, পুষ্টিকর খাবার, ভ্যাকসিন। তো দেখো আমাদের COVID-19 এর প্রতিরোধে এটা হচ্ছে একটা মিশ্র বা জটিল ক্রিয়া। সেটা বিভিন্ন কারণে হতে পারে। আমরা মাস্ক ব্যবহার করলে প্রতিরোধ করতে পারি। জনসম্মুখে না গিয়ে যদি আমরা আইসোলেশন এর যে বিষয়টা সেটা ফলো করি। আমাদের সচেতন থাকতে হবে। তারপরে পরিষ্কার থাকতে হবে। দেন পুষ্টিকর খাবার খাইতে হবে যাতে আমাদের ইমিউনিটিটা স্ট্রং থাকে। দেন আমরা আগে থেকে ভ্যাকসিন নিয়ে রাখতে পারি। তো এই ক্ষেত্রে তোমার যেটা বুঝতে হবে যে এই COVID-19 এর বিষয়টা প্রতিরোধটা হচ্ছে একটা মিশ্র ক্রিয়া। মিশ্র বা জটিল ক্রিয়া। তাই যখনই তোমরা দেখবা তোমাদের কোনো এমসিকিউ বা সৃজনশীলে একটা জটিল ক্রিয়া দেওয়া আছে এবং তার পাশে একাধিক কারণ দেওয়া আছে, তখন আমরা যে বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপটা দেখব সেটাই হচ্ছে বিশ্লেষণ। এরপরে দেখি শৃঙ্খল যোজন নিয়ে। যে শৃঙ্খল যোজন বলতে আমরা এখানে শৃঙ্খলা শুনিয়ে বুঝতে পারতেছি যে কোনো একটা কাজের পর আরেকটা কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন হওয়া, এদের মাঝখানে যে একটা শৃঙ্খল বা চেইন আছে সেইটা মেইনটেইন করা। যখন তুমি মেইনটেইন না করে মাঝের কোনো ধাপ বাদ দাও সেটাই কিন্তু শৃঙ্খল যোজনের অন্তর্ভুক্ত হচ্ছে। আমরা যদি সংজ্ঞাটা দেখি যে, যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ এবং তার কার্যের মধ্যে মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খল যোজন বলে। যেমন এর উদাহরণ হিসাবে নিতে পারো যে যদি বলা হয় যে ভালো বৃষ্টি মানুষের সমৃদ্ধির কারণ। এখন তুমি এটা একটু ভালোভাবে খেয়াল করে দেখো যে তুমি এখানে লিখলে ভালো বৃষ্টি। তারপরেই তুমি লিখলা যে মানুষের সমৃদ্ধি। এখন দেখো অনেক ভালো বৃষ্টি হইছে কোনো একটা বছর। তার ফলেই যে তোমার টাকা-পয়সা বেড়ে যাবে, মানুষের অর্থনৈতিক বলি বা সামাজিক সমৃদ্ধি চলে আসবে, বিষয়টা কি এরকম? আমরা মাঝে কোনো স্টেপ বাদ দিচ্ছি, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছ যে মাঝে আমরা একটা স্টেপ বাদ দিচ্ছি। কি স্টেপটা বাদ দিচ্ছি সেটাই দেখো যে এর মাঝে আমরা বাদ দিচ্ছি যে ভালো ফসল। অর্থাৎ যে বছর ভালো বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে। খুব কম বৃষ্টি হয় নাই যে খরা হয়ে ফসল নষ্ট হয়ে যাবে বা খুব বেশি বৃষ্টি হয় নাই যে বন্যার মাধ্যমে সব ফসল ডুবে যাবে। যখন এক্সাক্ট অ্যামাউন্ট এর বৃষ্টি হয়েছে তখন কি হয়? কৃষকদের ভালো ফসল ফলে। এর ফলে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসে। আবার তখন বাজারেও কিন্তু মানে ধানের বা চালের যে দাম বাড়ার ব্যবস্থাটা খুব বেশি বেড়ে যায় না। তখন সাধারণ মানুষও স্বস্তিতে থাকে। তাহলে আমরা বলতে পারি যে এই ভালো বৃষ্টি থেকে মানুষের সমৃদ্ধি হওয়ার মাঝখানে যে মাঝের ধাপটা ছিল সেটা হচ্ছে ভালো ফসল। এই প্রক্রিয়াটাই হচ্ছে শৃঙ্খল যোজন। যখন তোমাদের পরীক্ষায় কোনো এমসিকিউ দিবে এবং তোমরা বুঝতে পারতেছো না যে এইটা কোন ধাপ বৈজ্ঞানিক ব্যাখ্যার, তখন তোমরা ভাববে যে আচ্ছা শৃঙ্খল বলতে বোঝায় একটা চেইন অর একটা শৃঙ্খল অবস্থা। তখন দেখবা যে পাশাপাশি কয়েকটা স্টেপ দেওয়া আছে, তখন মাঝের স্টেপটা মিসিং বা মাঝের স্টেপ দিয়ে জাস্ট পুরো একটা চেইন এঁকে দিয়েছে এবং জিজ্ঞাসা করেছে যে আচ্ছা এটা কোন ধাপ? তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি এটা হচ্ছে শৃঙ্খল যোজন। এর পরবর্তীতে দেখব যে অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি শব্দটা অন্তর্ভুক্ত আমরা শুনেছি। অন্তর্ভুক্ত বা ইনক্লুড করা মানে কি বোঝায়? যে কোনো কিছু আ মানে কি বলবো? ইনক্লুড করে নেওয়া বা ভেতরে টেনে নেওয়া। অর্থাৎ কোনো ছোট নিয়মকে যখন কোনো বড় নিয়মের অন্তর্ভুক্ত করা হচ্ছে সেটাকেই আমরা বলি অন্তর্ভুক্তি। এবার দেখো সংজ্ঞাটা যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে আনা হয় তাকে অন্তর্ভুক্তি বলা হয়। এক্ষেত্রে বিষয়টা এরকম যে ধরো এইটা একটা বড় বক্স। হ্যাঁ? অ্যান্ড দেন এর ভেতরে একটা আমরা ছোট বক্স আঁকাইছি। আচ্ছা, তো এই বড় বক্সটা যেটা দেখতেছো এটা হচ্ছে একটা ব্যাপক নিয়ম বা বড় নিয়ম। আর এই ছোট ভেতরের যে বক্সটা দেখতেছো এটা হচ্ছে তুলনামূলক নিম্নতর নিয়ম।
তাহলে দেখি আমরা কি দেখতে পাচ্ছি যে তুলনামূলক যে ছোট বা নিম্নতর নিয়মটা আছে সেটা বড় একটা ব্যাপক নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তো এই প্রসেসটাই হচ্ছে অন্তর্ভুক্তি। এখন দেখি উদাহরণের মধ্যে যে জোয়ার ভাটার নিয়মকে যখন আমরা ব্যাখ্যা করতে যাই যে চন্দ্রের আকর্ষণ এখানে কাজ করে, সূর্যের আকর্ষণ এখানে কাজ করে, পৃথিবীর অভিকর্ষের যে ক্ষমতা বা বল সেটা এর মধ্যে কাজ করে। কিন্তু আল্টিমেটলি এটা মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত। সো এখানে আমরা ধরে নিই যে জোয়ার ভাটার কারণ হিসেবে চন্দ্রের আকর্ষণ তুমি কারণ একটা দেখালে। জোয়ার ভাটার ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে সূর্যের থেকেও চন্দ্রের আকর্ষণটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা সূর্য পৃথিবীর বেশি কাছে। কিন্তু সেইটা যে ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত বা এইটা কোন নিয়মের অন্তর্ভুক্ত বলতো? ঠিক যে মাধ্যাকর্ষণ নিয়ম। তাহলে এই মাধ্যাকর্ষণ নিয়মের মধ্যে চন্দ্রের আকর্ষণ এই বিষয়টা যে অন্তর্ভুক্ত করে নিচ্ছি এটাই কিন্তু অন্তর্ভুক্তি। তোমাদের পরীক্ষায় এমসিকিউ এ অন্তর্ভুক্তি থেকে যে প্রশ্নগুলা করা হয় সেক্ষেত্রে এই ২ টা বক্স দেওয়া থাকে। একটা ছোট একটা বড় বক্সের মধ্যে ছোট বক্স। তখন জিজ্ঞাসা করা হয় যে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপ? তখন তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবা যে এইটা হচ্ছে অন্তর্ভুক্তি। কেন? কেননা এখানে একটা বড় নিয়মের মধ্যে ছোট নিয়ম অন্তর্ভুক্ত হচ্ছে। এবার দেখি যে বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার অনেক বিষয় আসলে আলোচনা করলাম। আ যে আ কিভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দেওয়া হয়, কোন বিষয় এখানে আসলে ফলো করা হয় এবং এর রূপগুলা বিভিন্ন অর্থাৎ বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি এই বিষয়গুলো আমরা দেখলাম। এখন বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা বলতে বোঝাচ্ছি আসলে সব ঘটনার কিন্তু ব্যাখ্যা করা সম্ভব না, হ্যাঁ? প্রকৃতিতে এমন অনেক ঘটনা আছে বা এমন অনেক বিষয় ঘটে যেগুলার কিন্তু আসলে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তো এই যে বিষয়গুলোর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় সেগুলাই হচ্ছে সীমাবদ্ধতা। যেমন দেখো চেতনার মৌলিক অবস্থা এগুলাকে ব্যাখ্যা করা যায় না। এইখানে চেতনার মৌলিক অবস্থা বলতে বুঝাচ্ছি যে তুমি তাপ বলি বা কোনো গরম জিনিসে তুমি হাত দিচ্ছ তোমার তাপ লাগতেছে বা সামথিং মানে আমরা যে জিনিসগুলা অনুভব করতেছি আমাদের ইন্দ্রিয় দ্বারা এই বিষয়গুলা কিন্তু আসলে ব্যাখ্যা করা সম্ভব না। ঠিক আছে? এরপরে দেখো যে মনের মৌলিক অনুভূতি সমূহ এগুলাকে আসলে কিন্তু ব্যাখ্যা করা যায় না। যেমন তুমি উদাহরণ দিতে পারো যে সুখ, দুঃখ, বিরহ, প্রেম এই বিষয়গুলার কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব নয়। এখন কেন সম্ভব নয় বলো তো? আমরা জানি যে বৈজ্ঞানিক নিয়ম কিন্তু সবসময় সাধারণ একটি ঘটনার ব্যাখ্যা দেয়। এখন তোমার কাছে সুখ মানে যেই বিষয়, অন্যজনের কাছে কিন্তু সুখ মানে সেটা নয়। হ্যাঁ, আমরা কিন্তু অনেকেই যে ছোটবেলায় না ক্লাস 8-9 এ fill in the gaps করি বা এই কথাটা অনেক শুনছি যে সুখ একটা আপেক্ষিক বিষয়। যে একজন ফকিরকে ৳১০ দিলেই সে খুশি হয়ে যায়। আর যে একজন বড় ব্যবসায়ী তাকে আসলে কোটি টাকা দিয়েও খুশি করা যায় না। তো যেহেতু এই জিনিসটা আসলে কোনো সাধারণ রূপই নাই, তুমি সাধারণ কোনো অবস্থাতে আসতেই পারবা না, তখন কিন্তু এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। হ্যাঁ? এরপরে দেখো আ যে জড় পদার্থের মুখ্য গুণসমূহকে ব্যাখ্যা করা যায় না। এই বিষয়টা বলতে এরকম বোঝাচ্ছে যে একটা জড় পদার্থ অর্থাৎ বিশিষ্ট কোনো জড় পদার্থের কিন্তু অসংখ্য গুণ আছে। হ্যাঁ, তুমি বলতে পারো যে পাথরের সামগ্রিক বৈশিষ্ট্য তুমি বলতেই পারো। সেটার তুমি ব্যাখ্যা দিতেই পারো। বাট তুমি যদি মনে করো যে একটা হ্যাঁ, তোমার এলাকার একটা পাথর নিয়ে এসে বলতেছো যে, "এই পাথরটার আমাকে ব্যাখ্যা দেন।" তখন কেন সম্ভব নয় বলো তো? ওই পাথরটার মধ্যে যে বিশিষ্ট গুণগুলা আছে, সেটা কিন্তু সাধারণ বিষয়ের মধ্যেও পড়ে না। আর ওই পাথরটার এক্সাক্ট ভর বলি, রং বলি, গন্ধ বলি বা তার ভেতরের যে পারমাণবিক এবং আণবিক অবস্থাগুলো আছে, সেটা কিন্তু একান্তই নির্দিষ্ট এবং অনন্য। এই কারণে আসলে এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তবে তুমি একটা সাধারণ অবস্থায় যদি নিয়ে আসো যে আচ্ছা সকল পাথরের বা পাথর জাতীয় বস্তুর বৈশিষ্ট্য কেমন হয়, সেক্ষেত্রে তুমি ব্যাখ্যা দিতে পারো। এরপরে দেখো যে মৌলিক বা পরম নিয়মকে ব্যাখ্যা দেওয়া যায় না। আমরা যে বিষয়টা দেখছি যে যখন আমরা বড় কোনো নিয়মের অধীনে যাচ্ছি বা যেই নিয়মটা সবচেয়ে বড় ধরে নিলাম যে মাধ্যাকর্ষণ শক্তি এটাকে আর আমরা কোন নিয়মের অন্তর্ভুক্ত করতেছি না। তখন কিন্তু ওই নিয়মটাকে আর ব্যাখ্যা দেওয়া যায় না। এবার দেখো যে বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করা যায় না। যেই বিষয়টা আমি পাথরের ক্ষেত্রে বললাম হতে পারে যে তুমি কোনো বিশিষ্ট ব্যক্তি নিচ্ছ বা বস্তু নিচ্ছ। এখন তুমি
একজন মানুষের ব্যাখ্যা দিতে পারো যে মানুষ কি হয়? মানুষের ২ টা হাত আছে, মানুষের বিবেক আছে, মানুষের বুদ্ধি আছে, মানুষের নাক, কান, চুল এগুলো আছে। ব্যাখ্যা করতেই পারো। তুমি যখন একজন নিজে কোনো সার্টেন ব্যক্তিকে নিচ্ছ, যেমন আমি নিজেকে যদি ব্যাখ্যা করতে যাই যে আদ্রিতার ব্যাখ্যা করো, তখন কিন্তু ব্যাখ্যা করা সম্ভব নয়। কেন? আমি অনন্য একজন মানুষ এবং আমার গুণাবলী অনন্য বা আমার বৈশিষ্ট্য অনন্য। এটার কোনো সাধারণ অবস্থাতে আসলে যাওয়া সম্ভব নয়। এই কারণে বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর কিন্তু ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। ঠিক আছে? এরপরে আরেকটা বিষয় হইতে পারে আ যে লিখতে পারো যে স্রষ্টা বা পরম সৃষ্টি ব্যাখ্যা সম্ভব নয়। যেমন আল্লাহ বলি, প্রভু বলি বা আমাদের যেসব সৃষ্টিকর্তা আমরা মানি, এই ধরনের জিনিসের কিন্তু আসলে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তার কারণ আমাদের ধর্মীয় বিশ্বাস সকল ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্যে আসা সম্ভব নয় বা আ সে সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান অসীম নয় বা আমরা যে খুব বেশি জানি বা এর যে বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে সেরকম কিন্তু কোনো বিষয় নাই। এই কারণেই কিন্তু আমরা স্বাভাবিকভাবে ব্যাখ্যা দিতে পারি না। এরপরে দেখি যে এই অধ্যায় সম্পর্কে এতক্ষণ ধরে যে আমরা আলোচনা করলাম বিভিন্ন বিষয় নিয়ে যে ব্যাখ্যা কাকে বলে, কোনো জটিল বা কি বলবো দুর্বোধ্য বিষয়কে যখন আমরা সহজভাবে ব্যাখ্যা করি সেটাকেই আমরা ব্যাখ্যা বলতেছি। দেন আমরা দেখলাম যে ব্যাখ্যা ২ প্রকার বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতি সম্পর্কে আলোচনা করতেছি। এরপরে লৌকিক ব্যাখ্যায় আমরা অদৃশ্য এবং অতিপ্রাকৃতিক শক্তি এর সাহায্য নিয়ে আসলে ব্যাখ্যা করছি। এখন এরপরে আমরা দেখলাম যে আবার বৈজ্ঞানিক ব্যাখ্যারও ৩ টা রূপ আছে যে বিশ্লেষণ, কোনো মিশ্র বা জটিল কার্যকে তার মধ্যে যে সরল কারণগুলো আছে সেগুলা দিয়ে ব্যাখ্যা করা। উম উম দেন আমরা দেখলাম যে শৃঙ্খল যোজন অর্থাৎ কোনো ঘটনার দূরবর্তী কারণ এবং ফলাফল বা কার্যের মধ্যে যে আমরা সম্পর্ক বা মধ্যবর্তী ধাপটা দিচ্ছি সেইটা। এরপর অন্তর্ভুক্তিকে বলছি যে কোনো ছোট নিয়মকে অপেক্ষাকৃত বড় নিয়মের অধীন করে ফেলা। তো এই বিষয়গুলা দেখলাম। মোটামুটি এইটাই ছিল আমাদের অধ্যায়ের আলোচনা। তো চলো এখন কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করা যাক যে কি ধরনের প্রশ্ন আসলে আসতে পারে। তো ১ম প্রশ্ন বলছে দেখো যে জোয়ার ভাটা ব্যাখ্যা করার ক্ষেত্রে কোন নিয়মের অধীন? এটা আমরা বারবার বললাম যে যেই নিয়মটা আমরা ধরি সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ নিয়মের অধীনে। হ্যাঁ? এই মাধ্যাকর্ষণ নিয়মের মধ্যে তোমাদের চন্দ্রের আকর্ষণ, পৃথিবীর অভিকর্ষ বল এগুলো অন্তর্ভুক্ত হতে পারে। বাট মেইন যেই নিয়মটা বা সবচেয়ে বড় যেই নিয়মটা সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ নিয়ম। এরপরে দেখো যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? এই যে আমরা ৩ টাই দেখছি কিন্তু যে বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি। তাহলে উত্তর হচ্ছে ৩ টি। আশা করি তোমরা আমি বলার আগেই বলতে পারছো। এরপরে দেখো যে ব্যাখ্যার প্রয়োজনীয়তা কোন ক্ষেত্রে অপরিসীম? প্রকল্পের বৈধতা? না। যৌক্তিক জ্ঞান? না। সুনির্দিষ্ট জ্ঞান? না। এইখানে এই যে দেখো আমরা দুর্বোধ্যতা দূর করার জন্য। কেননা আমরা কিন্তু সংজ্ঞাতেই পড়েছি যে আমরা কোনো জটিল বা দুর্বোধ্য বিষয়কে আসলে সহজ করে বোঝার জন্যই ব্যাখ্যাটা ব্যবহার করি। এরপরে দেখো ওলাবিবি ভর করে বলে মানুষের কলেরা রোগে আক্রান্ত হয়। এখন দেখো এই ওলাবিবি যে কনসেপ্টটা আমরা বারবার বললাম, এইটা কিন্তু একটা অদৃশ্য বিষয়। তোমরা কি কখনো ওলাবিবি দেখছো বলো? বা কোনো বইয়ে পড়ছো? বা তোমাদের বিজ্ঞান বইয়ে কোথাও দেওয়া আছে যে ওলাবিবি এরকম হয়, ওলাবিবির এই ধরনের বৈশিষ্ট্য আছে। আমরা কি পড়ছি না? এগুলো অতি প্রাকৃতিক বিষয় বা আমাদের কুসংস্কার। তাই এই ব্যাখ্যাটা কোন ধরনের হবে বলো তো? লৌকিক ব্যাখ্যা। এরপরে দেখো যে কোনটি ব্যাখ্যার কাজ নয়? আ খতে বলছে দেখো অস্পষ্টকে সুস্পষ্ট করা এটা ব্যাখ্যার কাজ। দেন ভাষাকে আকর্ষণীয় করে তোলা। এটাও আসলে ব্যাখ্যার কাজ করে যে তোমাকে যখন সুন্দরভাবে বুঝাচ্ছে তখন ভাষাটি আকর্ষণীয় হয় বা ভাষাকে গ্রহণযোগ্য করে তোলা। যখন তুমি কোনো কঠিন বিষয়ের ব্যাখ্যা দিতে চাও তখন কিন্তু ভাষাটা কঠিন থাকবে, হ্যাঁ? তখন সে ভাষাটাকে সহজ করে ফেলা বা গ্রহণযোগ্য করে তোলা সেইটাও কাজ। কাজ নয় কোনটা দেখো? কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে যাওয়া। কেন? কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে যাওয়াটা কিন্তু হচ্ছে আমাদের আরোহ অনুমানের কাজ। এরপরে দেখো একটি মিশ্র কার্যের ব্যাখ্যায় নিচের কোনটি প্রয়োজন? এটা কিন্তু আমরা আলোচনা করছি যে কোনো মিশ্র বা জটিল কাজকে যখন আমরা ব্যাখ্যা করতে যাব তখন আমরা বিশ্লেষণের সাহায্য নিই। এরপরে দেখো কোনটি মিশ্র কার্য? এটা কিন্তু আমরা উদাহরণে পড়ছি যে নৌকার বেগ। বাকি সবগুলা কিন্তু একক কার্য বা কারণ হিসাবে কাজ করে। বাট নৌকার বেগটা এগুলা সবকিছুর সম্মিলিত কাজ।
অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে বাতাসের বেগ প্লাস দাঁড়ের বেগ এবং তার সাথে নদীর স্রোত এগুলো সব যখন তুমি যোগ করবা তখন পাবা হচ্ছে নৌকার বেগ। তাই দেখো এইটাই হচ্ছে মিশ্র কার্য বা জটিল কার্য। আর এগুলো সবগুলো এর পেছনের কারণ। এরপরে দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে মিল নেই কোনটির? ব্যাখ্যা করা, সহজ করা, স্পষ্ট করা, বর্ণনা করা। উত্তর হচ্ছে বর্ণনা করা। এখন তোমাদের মনে হইতেই পারে যে আচ্ছা আপু ব্যাখ্যা করাও যা বর্ণনা করাও তো তাই। এক্সপ্লেনেশন এর মানে যখন পড়ছি সেখানে কিন্তু ব্যাখ্যাও লেখা আছে, বর্ণনাও লেখা আছে। এখন দেখো এইটাই হচ্ছে যুক্তিবিদ্যার ভাষায় ব্যাখ্যা এবং বর্ণনা কিন্তু সম্পূর্ণ ২ টা আলাদা বিষয়, ঠিক আছে? ব্যাখ্যার ক্ষেত্রে যে বিষয়টা হয় আমরা কোনো কার্যকারণ সম্পর্ক দেখাই। কিন্তু বর্ণনা যখন করি তখন আমরা কার্যকারণ সম্পর্ক দেখাই না। বরঞ্চ আমরা কোনো জিনিস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিই। যেমন ব্যাখ্যার বিষয়টা এরকম হতে পারে যে জোয়ার ভাটার কারণ হলো মাধ্যাকর্ষণ শক্তি, এইটা আমি ব্যাখ্যা বলতে পারি। কিন্তু যখন আমি বলছি যে মানুষ হচ্ছে দ্বিপদ জীব, মানুষের বুদ্ধিবৃত্তি রয়েছে, মানুষ ভাত খায় বা মানুষের বিবেক আছে। এই মানুষ সম্পর্কে যখন এতগুলো এক্সট্রা ইনফো দিচ্ছি এইটাকে বলতেছি আমরা বর্ণনা। ঠিক আছে? এইটা তোমাদের ওই যে আমরা যখন সংজ্ঞা পড়ছি না? যুক্তিবিদ্যার ২য় বছর ১ম অধ্যায় ক্লাসে তখন তোমরা দেখবে সংজ্ঞা এবং বর্ণনার পার্থক্য। তখন তোমরা বুঝতে পারবা যে বর্ণনা করা এবং ব্যাখ্যা করা ২ টা বিষয় কিন্তু আলাদা যুক্তিবিদ্যার ভাষায়। এরপরে দেখো যে কোনটি চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক কারণ? এখন দেখো সূর্যের ছায়া পৃথিবীর উপরে পড়লে, পৃথিবীর ছায়া সূর্যের উপরে পড়লে, পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়লে এবং চাঁদের ছায়া পৃথিবীর উপরে পড়লে এটা বোঝায় যখন পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়ে। ঠিক আছে? পৃথিবী কিন্তু আয়তনে চাঁদের থেকে বড় এবং তার ছায়াটা যখন আসলে পড়ে তখন কিন্তু চন্দ্রগ্রহণটা হয়। এরপরে দেখো যে বৈজ্ঞানিক ব্যাখ্যাকরণ হলো কোনো ঘটনার কারণ আবিষ্কার করা, অন্য ঘটনার সাথে সাদৃশ্য বা মিল খুঁজে বের করা, অল্প ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করা। ৩ টেই কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার ধাপ বা উদাহরণ। এরপরে দেখি ইন্টারপ্রিটেশন, এইটার অর্থ হলো ব্যাখ্যা। এরপরে দেখি যে লৌকিক ব্যাখ্যায় কোনটা থাকে না। প্রথাগত বিশ্বাস থাকে যে আমার পূর্বপুরুষরা এই কাজটা করছে এই কারণেই এই ফলাফল দেখা দিছে, বা বলতে পারো যে আচ্ছা আমার দাদারা যখনই নাচ গান করছে তখনই অধিক বৃষ্টিপাত হয়ে ফসল নষ্ট হয়ে গেছে। এখন এর ভয়ে তোমার বাবাও নাচ গান করে না, তুমিও নাচ গান করো না। কেন করতেছ না? তার কারণ তোমাদের মধ্যে একটা প্রথাগত বিশ্বাস ঢুকে গেছে যে না আমার ২ পুরুষ আগে যে কাজটা হয়েছে ওইটাই আবার হবে। এটা লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো কুসংস্কার, এটা তো আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট। এরপরে দেখো অতিপ্রাকৃত কারণ বা সুপার ন্যাচারাল বিষয়, এটাও থাকে। কার্য-কারণ সম্পর্ক যেইটা দেখো এইটা লৌকিক ব্যাখ্যায় থাকে না। কার্য-কারণ সম্পর্ক কোথায় থাকে বলো তো? হ্যাঁ, বৈজ্ঞানিক ব্যাখ্যায়। এরপরে দেখি যে ব্যাখ্যা কত প্রকার? ২ প্রকার, বৈজ্ঞানিক ও লৌকিক। এরপরে দেখো যে বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে জড়িত কোনটি? সংজ্ঞা, সংজ্ঞা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে আসলে যুক্ত নয়। বিভাগটাও না। বিভাগ বলতে যৌক্তিক বিভাগের আলাদা একটা চ্যাপ্টারই আমরা পড়ছি। অপনয়ন যে প্রক্রিয়াটা দেখতেছো, এইটা যৌক্তিক বিভাগ বলি বা আমাদের ব্যাখ্যা কোনটার সাথেই কিন্তু জড়িত নয়। তাহলে জড়িকরণ মানে জড়িত কোনটি দেখো? শ্রেণীকরণ। অর্থাৎ তুমি একটা সাধারণ শ্রেণী বের করতেছো সব বিষয়ের মধ্যে, সেই কারণটা তুমি ব্যাখ্যা করো। এরপরে দেখো যে বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে কোনটি? তথ্য উপাত্ত, নির্বিচার বিশ্বাস, অলৌকিকত্ব, অপ্রাসঙ্গিকতা। নির্বিচার বিশ্বাস, অলৌকিকত্ব এবং অপ্রাসঙ্গিকতা কিন্তু লৌকিক ব্যাখ্যার কারণ। অর্থাৎ এইটা, এইটা এবং এইটা এগুলা হচ্ছে লৌকিক বিশ্বাস বা লৌকিক ব্যাখ্যার উপাদান।
তাহলে সঠিক উত্তর হচ্ছে তথ্য ও উপাত্ত। লৌকিক ব্যাখ্যা কিসের উপরে নির্ভরশীল? দেখো, বিজ্ঞানসম্মত জ্ঞান, সাধারণ জ্ঞান বা যুক্তিবিদ্যার জ্ঞান কোনোটাই নয়, অতিপ্রাকৃতিক জ্ঞান। বিজ্ঞানসম্মত জ্ঞান বলি বা সাধারণ জ্ঞান বলি বা আমাদের যুক্তিবিদ্যার জ্ঞান বলি, এগুলা কিন্তু লৌকিক ব্যাখ্যার জন্য নয়, বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে দেখো যে রাহু নামক দেবতা চন্দ্রকে গ্রাস করলে চন্দ্রগ্রহণ হয়, এটি কোন ধরনের প্রকল্প? আজগুবি প্রকল্প। এটা কি বাস্তব? কখনো কি রাহু নামের দৈত্য সম্পর্কে আমরা কোথাও পড়ছি? না। তাহলে বাস্তব হবে না, সুনির্দিষ্টও না, প্রাসঙ্গিকও না। এটা একটা অপ্রাসঙ্গিক প্রকল্প। তাহলে এটা হচ্ছে আজগুবি প্রকল্প। এরপরে দেখো, দেশ, কাল, পাত্রভেদে যে ব্যাখ্যা একই হয় তাকে কি বলা হচ্ছে? বৈজ্ঞানিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা, ব্যক্তিগত ব্যাখ্যা। দেখো, আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য পড়ার ক্ষেত্রে কিন্তু দেখেছি যে এটা সর্বক্ষেত্রে একই হয়। তাহলে উদাহরণটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এখন বলতে পারো যে, "আচ্ছা আপু, ব্যক্তিগত ব্যাখ্যা জিনিসটা কি?" ব্যক্তিগত ব্যাখ্যা জিনিসটা বলতে আসলে আমাদের মধ্যে কোনো ভাগ নাই। এখন তোমরা একটা জিনিস দেখেছো যে লৌকিক ব্যাখ্যায় কিন্তু আ পারসন টু পারসন ভ্যারি করে বা ব্যক্তি অনুযায়ী ভ্যারি করে। তো তুমি ব্যক্তিগত ব্যাখ্যাকে আসলে লৌকিক ব্যাখ্যার অন্তর্ভুক্ত করতে পারো। এরপরে দেখো যে লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা দানকারী ব্যক্তির মধ্যে পার্থক্য হলো বিজ্ঞান মনস্ক ও যুক্তিবাদী না। দেখো, যে লৌকিক ব্যাখ্যা দিবে সে অবশ্যই বিজ্ঞান মনস্ক হবে না, এবং অপরজন যে সে কিন্তু বিজ্ঞান মনস্ক হবে। যে লৌকিক ব্যাখ্যা দিবে সে কিরকম হবে? কুসংস্কারাচ্ছন্ন বা অপ্রাসঙ্গিক কথা বলে এ ধরনের কোনো ব্যক্তি। তাহলে প্রথমটা মিলতেছে না। যুক্তিবাদী এবং প্রজ্ঞাবান, যার মধ্যে প্রজ্ঞা আছে, সে কিন্তু লৌকিক ব্যাখ্যা দেয় না। এরপরে কি হতে পারে? তাহলে দেখো, বিজ্ঞান মনস্ক এবং কুসংস্কার মনা। উত্তর হচ্ছে ৩। এরপরে দেখো, ব্যক্তিভেদে ভিন্ন হয় কোন ব্যাখ্যা? বৈজ্ঞানিক ব্যাখ্যা, অবৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা। এখন দেখো, ব্যক্তিভেদে ভিন্ন হয় কোন ব্যাখ্যা? লৌকিক ব্যাখ্যা। এবং আমরা দেখেছি লৌকিক ব্যাখ্যার অপর নাম কি বলতো? ঠিক, অবৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে উত্তর হচ্ছে আমাদের ২ এবং ৩। এর পরবর্তীতে দেখি যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হিসেবে মানুষের মধ্যে রয়েছে কৌতূহল, আগ্রহ এবং সত্যানুসন্ধানের প্রচেষ্টা। সত্যানুসন্ধান বলতে বোঝায় সত্যকে জানার যে প্রচেষ্টা, সেইটা। তাহলে উত্তর কিন্তু সব। এরপরে দেখো, ভালো বৃষ্টিপাতে মানুষের সমৃদ্ধি, এটাকে কিসের বলা হয়েছে? আচ্ছা দেখো, আমরা যখন আ এই যে দেখো, শৃঙ্খল যোজনে দেখো, ভালো বৃষ্টিকে অনেক সময় সমৃদ্ধির কারণ বলা হলেও সমৃদ্ধির প্রকৃত কারণ হলো আ যে ভালো ফসল। এই যে দেখো, ভালো ফসলের বিষয়টা বলতেছি। অর্থাৎ এটা হচ্ছে শৃঙ্খল যোজন। এই যে দেখো, তাহলে ভালো বৃষ্টিপাতে মানুষের ভালো সমৃদ্ধি, এটিকে বলা হচ্ছে শৃঙ্খল যোজন, এবং এর মাঝে কোন ধাপটা বাদ গেছে? যে ভালো ফসল উৎপাদন। আচ্ছা। এরপরে দেখো যে উদ্দীপক পড়ে নিচে ২ টি প্রশ্নের উত্তর দাও। এখন তোমাদের কিন্তু জানো যে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটা উদ্দীপক দেওয়া থাকে এবং সে অনুসারে ২ টি প্রশ্নের উত্তর করতে হয়। তো আমরা উদ্দীপকটা একটু পড়ে দেখি যে বিজ্ঞান ক্লাসে শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন যে পানি থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপাদন হয়, এবং আবার সোডিয়াম ও ক্লোরিন মিশিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপাদন করা যায়। অর্থাৎ লবণের যে বিষয়টা হচ্ছে HCl, আর পানি তো H2O। এখন দেখো, লবণ পরিমাণ মতো মিশালে খাদ্য সুস্বাদু হয়। এখন দেখো, শিক্ষকের ১ম বক্তব্য, অর্থাৎ পানি থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন ও অক্সিজেন আসলে উৎপাদন করা যায়। এটির ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হচ্ছে দেখো যে বিশ্লেষণধর্মী। অর্থাৎ ধরে নিলাম পানি, অর্থাৎ ২ অণু মানে ২ অণু হাইড্রোজেন বা অক্সিজেন যেটা মিলায় আমরা যে পানিটা তৈরি করতেছি, এই পানির মধ্যে আমরা কি পাচ্ছি? হাইড্রোজেন, আরেকটা হচ্ছে অক্সিজেন। অর্থাৎ এই ২ টা মিলে কিন্তু পানিটা তৈরি হচ্ছে। অর্থাৎ পানি এখানে মিশ্র কার্য। তাহলে দেখো, যখন আমরা মিশ্র কার্যকে তার একক বা স্বতন্ত্র কারণগুলো দ্বারা ব্যাখ্যা করি, সেটাই হচ্ছে বিশ্লেষণ। তাই তার উক্তিটা ১ম টা হচ্ছে বিশ্লেষণধর্মী।
এরপরে দেখো শিক্ষকের দ্বিতীয় বক্তব্যের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? শিক্ষকের দ্বিতীয় বক্তব্যটা ছিল যে সোডিয়াম ও ক্লোরিন মিশিয়ে খাবার লবণ তৈরি করা এবং পরিমাণ মতো খাবার লবণ মেশালে সেটা সুস্বাদু হয়। এখন দেখো যে এখানে অন্যই পদ্ধতি, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং মিশ্র কার্য। এটার উদাহরণ হচ্ছে ৩ টায়। কেন অন্যই পদ্ধতি বলতে বোঝাচ্ছে যখন আমি সম্পর্ক তৈরি করতেছি। এইখানে সোডিয়াম, ক্লোরিন মিশিয়ে যে খাবার লবণ তৈরি করার বিষয় এবং লবণ মেশালে যে খাদ্য সুস্বাদু হয়, এই ২ টার কিন্তু মধ্যে আমি সমন্বয় সৃষ্টি করতেছি বা সম্পর্ক সৃষ্টি করতেছি। তাই এটা অন্যই পদ্ধতি। আবার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছ আমি যে খাবার সুস্বাদু হয় কিভাবে? যখন আমি খাবার লবণ মেশাই। এরপরে দেখো যে মিশ্র কার্য এখানে দেখো যে লবণটার মধ্যে কিন্তু সোডিয়াম এবং ক্লোরিন ২ টাই উপস্থিত আছে। তাই এটা হচ্ছে একটা মিশ্র কার্য। তাই এটার উত্তর হচ্ছে ৩ টি। এরপরে দেখো যে কোন কঠিন বিষয়কে বোধগম্য করার জন্য কোনটি প্রয়োজন? ব্যাখ্যা, যেটা নিয়ে আমরা পুরা অধ্যায় পড়ছি। এরপরে দেখো যে ইংরেজি explanation শব্দের সঠিক অর্থ হচ্ছে ব্যাখ্যা। এরপরে দেখো explainer শব্দটি কোন ভাষার? এটা কিন্তু আমরা শুরুতেই দেখছি যে ল্যাটিন। এরপরে প্ল্যানাস শব্দের অর্থটা হচ্ছে to make it plain বা সহজ করা। এরপরে দেখো যে মাইশা তার একটি প্রবৃত্তিকে নিবৃত্ত করার জন্য সবসময় শুধু জানতে চায়। মাইশার এই প্রবৃত্তিকে কি বলা যায়? আচ্ছা দেখো যে এটা নিয়ে আমরা কথা বললাম যে মানুষ অজানাকে কিন্তু সবসময় জানতে চায়। হ্যাঁ, তার মানে সবসময় প্রশ্ন হতে থাকে যে আচ্ছা এইটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে। তোমরাও কিন্তু তোমাদের আসলে এই জানার উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ক্লাসটা করবা। যে আচ্ছা যুক্তিবিদ্যার এই ষষ্ঠ অধ্যায়টা নিয়ে আমরা কিভাবে ভালো করতে পারি, এই ব্যাখ্যাটা এরকম কেন হচ্ছে, এই বিষয়টা, এবং এই বিষয়টাকে কি বলা হয় বলতো? কৌতূহল। এরপরে দেখো যে ব্যাখ্যাকরণে কোনটি উপস্থিত থাকে না? দুর্বোধ্যতা, অস্পষ্টতা, জটিলতা, সরলতা। এখন দেখো যে ব্যাখ্যাকরণের ক্ষেত্রে যে বিষয়টা আসলে উপস্থিত থাকে না সেটা হচ্ছে জটিলতা। এখন দেখো তুমি যখন ব্যাখ্যা করবা তখন তার মধ্যে তুমি দুর্বোধ্যতা দূর করবা বা অস্পষ্টতা দূর করবা এবং জটিলতার সরলতা, এবং এই ২ টা দূর করে তুমি কিন্তু একটা সরল অবস্থাতে আনবা। সেইখানে কিন্তু এই জটিলতা দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এরপরে দেখো যে ব্যাখ্যার মূল উদ্দেশ্য কি? দেখো, মানুষের সহজাত কৌতূহল নিবারণ করা, মানুষের মনের ভাব প্রকাশের সাথে বাক্য করে বা অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তোলা, সহজবোধ্য ঘটনাকে দুর্বোধ্য করা, বিষয়টা এরকম না। এটার মূল উদ্দেশ্য হচ্ছে অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তোলা। হ্যাঁ, ব্যাখ্যার মূল কারণটাই হচ্ছে যে জিনিসটা আমি সহজে বুঝতেছি না, যে জিনিসটা আমার কাছে অস্পষ্ট, সেটা বোঝার ট্রাই করা। এরপরে দেখো মানুষ সর্বদা অজানাকে জানতে চায় কেন? কৌতূহল নিবৃত্ত করতে। আ এরপরে দেখো ব্যাখ্যার ধরন কিরূপ হয়? আপেক্ষিক। আচ্ছা, তোমাদের এখন মনে হতে পারে আচ্ছা আপু ব্যাখ্যা জিনিসটা আপেক্ষিক কিভাবে হয়? আচ্ছা, আপেক্ষিক বলতে সর্বপ্রথমে বোঝাচ্ছি যে যখন কোনো ঘটনা আরেকটা ঘটনার উপর নির্ভরশীল হয় তখন সেই বিষয়টাকে কিন্তু আমরা যুক্তিবিদ্যায় আপেক্ষিকতা বলি। তো যুক্তিবিদ্যায় যখন তুমি কোনো জিনিস ব্যাখ্যা করতেছো, সেটা কিন্তু যে জিনিসটা তুমি ব্যাখ্যা করবা সে ঘটনাটার উপর অবশ্যই নির্ভরশীল। তার কারণ আমার যদি ঘটনাটাই না ঘটে তাহলে আমি ব্যাখ্যাটা করব কি? তো এইজন্য আসলে ব্যাখ্যাকে বলা হচ্ছে আপেক্ষিক বিষয়। এরপরে দেখো ব্যাখ্যার উৎস কি? কৌতূহল। অর্থাৎ আমাদের মনে যদি প্রকৃতির জিনিসপত্র নিয়ে আসলে কৌতূহল সৃষ্টি না হয়, তাহলে কিন্তু আমরা ব্যাখ্যা করার যে প্রয়োজনীয়তা সেটাই কিন্তু ফিল করব না। এরপরে দেখো যে মহাকর্ষ একটি প্রাকৃতিক ঘটনা। এই ঘটনাকে সহজভাবে প্রকাশ করতে কি প্রয়োজন? ব্যাখ্যা। যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম পুরা অধ্যায়ে, যে মহাকর্ষ প্রকৃতির একটা ঘটনা এবং যথেষ্ট জটিল একটা বিষয়। সেটা আমরা কিভাবে মানে বুঝাতে পারবো বা বুঝতে পারবো? ব্যাখ্যা। এরপরে দেখো আমরা এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে মোটামুটি আলোচনা করলাম যে এই অধ্যায় থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে সেগুলো আমরা একটু আলোচনা করলাম। এখন দেখব যে অধ্যায় থেকে আসলে সৃজনশীল কিরকম আসতে পারে। এরপর দেখো আমরা প্রথমে উদ্দীপকটা পড়ে নেই যে কমলপুর গ্রামের নদীর তীরে একটি রাসায়নিক কারখানা স্থাপিত হয়েছে। এতে গ্রামের লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়, গ্রামবাসী খুব খুশি। সাধারণভাবেই যে কোনো একটা গ্রামে নতুন কারখানা হইলে সেখানে আসলে কর্মসংস্থানের সৃষ্টি হবে। এখন দেখো সম্প্রতি এই গ্রামের অনেক লোকের আমাশয়, ডায়রিয়া, জন্ডিস সহ নানা ধরনের রোগ দেখা দিয়েছে।
এখন দেখো, এই বিষয়টা নিয়ে গ্রামবাসীর কি মতামত? গ্রামবাসী এটিকে এক ধরনের অভিশাপ মনে করে এবং নানা ধরনের ঝাড়ফুঁক দিতে শুরু করে। এবং কিন্তু ওই গ্রামের একজন শিক্ষিত যুবক রুবেল বলল, নদীর পাড়ে স্থাপিত রাসায়নিক কারখানার বজ্র নদীতে পড়ায় এই বিপত্তি ঘটেছে। তো যে বিষয়টা আমি আসলে তোমাদের বলার চেষ্টা করলাম যে তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে ২ টা প্রেক্ষাপট দেওয়া থাকে। একটা প্রেক্ষাপটে লৌকিক ব্যাখ্যা সম্পর্কে বলা থাকে এবং আরেকটা প্রেক্ষাপটে বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে আসলে ইঙ্গিত দেওয়া থাকে। তো এখানে দেখো যে গ্রামবাসী কি বলতেছে? অভিশাপ মনে করতেছে, দেন ঝাড়ফুঁক দিচ্ছে। এখন দেখো এটা একটা সহজ বিষয় যে গ্রামে একটা নতুন কলকারখানা স্থাপন হইছে। তো এক্সকিউজ মি, কলকারখানার বজ্রটা কোথায় পড়তেছে? নদীতে। তো নদীতে পড়ার ফলে নদীতে যে জীবাণু তৈরি হচ্ছে এবং সেই পানিতে যখন মানুষজন ব্যবহার করতেছে তখন কিন্তু পানিবাহিত রোগ তৈরি হচ্ছে। দেখো সব রোগই কিন্তু আমাশয়, ডায়রিয়া, জন্ডিস সবগুলাই কিন্তু পানিবাহিত রোগ। অর্থাৎ পানিতে জীবাণুর মাধ্যমে এই রোগগুলা হচ্ছে। এই বিষয়টা গ্রামবাসী বুঝতেছে না। তখন গ্রামের শিক্ষিত যুবক রুবেল সাহেব কি বললেন? যে নদীর পাড়ে রাসায়নিক কারখানা বজ্র নদীতে পড়ায় এই বিপত্তি ঘটেছে। তাহলে দেখো সে, অর্থাৎ আমাদের শিক্ষিত রুবেল সাহেব যে বিষয়টা তুলে ধরছেন, উনি কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছেন যে এই রোগগুলার। আর এই গ্রামবাসী কি করছেন বলো? লৌকিক ব্যাখ্যা দিচ্ছেন। এখন দেখো ব্যাখ্যা কি? কোন জটিল? এরপরে দেখো যে ব্যাখ্যার প্রয়োজন হয় কেন? মানুষের কৌতূহল নিবারণ করা। তারপরে প্রকৃতির জটিল বিষয় সম্পর্কে জানা। এরপরে আমরা যে ব্যাখ্যার প্রয়োজনীয়তা সম্পর্কে একটা আমাদের স্লাইড ছিল, সেখানে ৩ টা কারণ দেওয়া ছিল। তো তার মধ্যে যেকোনো ২ টা কারণ তুমি ব্যাখ্যা করতে পারো বা তোমার হাতে যদি সময় থাকে এবং মনে থাকে, তুমি আসলে ৩ টা কারণই দিতে পারো। এরপরে দেখো যে উদ্দীপকে গ্রামবাসীর বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণ ব্যাখ্যার কোন দিকটি নির্দেশ করে? যেটা আমরা বললাম যে লৌকিক ব্যাখ্যা। তখন তুমি আসলে দেখাবা যে, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তি বা অদৃশ্য শক্তির সাহায্যে কোনো ঘটনাকে বর্ণনা বিশ্লেষণ করা হচ্ছে সেইটাই লৌকিক ব্যাখ্যা। তখন তুমি তোমার পক্ষ থেকে একটা উদাহরণ দিতে পারো। দেন উদ্দীপকের সাথে সেইটার আসলে মিল করতে পারো যে, এইখানেও একটা অদৃশ্য শক্তির সাহায্য নেওয়া হইছে, এইখানেও নেওয়া হইছে। কোনো কার্যকারণ সম্পর্ক আসলে এদের মধ্যে নির্ণয় করা হয় নাই বা এদের মধ্যে প্রকৃতির নিয়মানুবর্তিতার নিয়ম মানা হয় নাই। এজন্য এটা একটা লৌকিক ব্যাখ্যা। গেল। ঘতে কি বলছে দেখো? যে উদ্দীপকে রুবেল ও গ্রামবাসীর আলোচনায় যে ধরনের ব্যাখ্যা নির্দেশিত হয়েছে তার তুলনামূলক আলোচনা। এখন দেখো গ্রামবাসী কি করছে? লৌকিক ব্যাখ্যা দিয়েছে এবং শিক্ষিত রুবেল কি ব্যাখ্যা দিয়েছে? সে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে যে বিষয়গুলা থাকে, যে কার্যকারণ নিয়ম থাকতেছে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থাকতেছে। তো এই বিষয়গুলা আমরা যে স্লাইডটাতে দেখেছি না, যে ছক করা ছিল যে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য কি? সেভাবে তোমরা এখানে ব্যাখ্যা করতে পারো। তখন এখানে তুমি চাইলে যে প্রতিটা পয়েন্ট একটু ২ পাশেই নোট করলা। একদম ছক করে, ঘরে যেহেতু প্রশ্ন একবারে ছক করে অ্যান্সার দেওয়ার থেকে হবে যে তুমি জাস্ট পয়েন্ট করলা। তাদের মধ্যে আসলে পার্থক্যটা তুলে ধরলা। দেন সাথে একটা সিমিলার এক্সাম্পল দিলা। দিয়ে আসলে কিন্তু তুমি সুন্দরভাবে এই প্রশ্নটা প্রেজেন্ট করতে পারো। তো তোমাদের অধ্যায় থেকে এ ধরনেরই এমসিকিউ হতে পারে এবং এ ধরনেরই সৃজনশীল দিবে। তোমাদের সৃজনশীলে মাথায় রাখতে হবে যে
লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এছাড়া আরেকটা যে ধরনের সৃজনশীল হইতে পারে যে বৈজ্ঞানিক ব্যাখ্যার ৩ টা রূপ নিই। সেক্ষেত্রে প্রেক্ষাপট থাকতে পারে যে একটা প্রেক্ষাপটে অন্তর্ভুক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আরেকটা প্রেক্ষাপটে হয়তো শৃঙ্খল যোজন সম্পর্কে বা বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তখন তুমি কি করবা? যে ২ টা প্রেক্ষাপটের মধ্যে তুলনামূলক আলোচনা করবা বা সাদৃশ্য দেখানোর চেষ্টা করবা। তখন তুমি দেখাতে পারো যে ২ টাই বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বা কি পার্থক্য আছে। তো সৃজনশীল হইলে আসলে এই ২ প্যাটার্নেই হইতে পারে। তো এই ছিল আমাদের মোটামুটি এই অধ্যায়ের আলোচনা। তো একদিনে তো আমরা মোটামুটি এই ক্লাসের চেষ্টাই করেছি। এই ক্লাসের যে সম্পূর্ণ চেষ্টাটা ছিল যে ব্যাখ্যা সম্পর্কে আসলে তোমাদের একটা সামগ্রিক ধারণা দেওয়া এবং কিভাবে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে বা কিভাবে করলে তোমরা ভালোমতো অ্যান্সার করতে পারবা সে বিষয়গুলা নিয়ে আলোচনা করার। আশা করি তোমরা ভালোমতো বুঝতে পারছো বা যে উদ্দেশ্যে আমি ক্লাস নিচ্ছি সেইটা আসলে সফল হইছে। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা এবং ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।